.2 ক্যালিভার পিস্তল। তেমন একটা এখন চলে না। নতুন কোনো মডেল আছে? ইন্ডিয়ান বা আফ্রিকান কোনো পিস্তল নেই? মানে তো তোরা কারা? আর হ্যাঁ, তুতলাচ্ছেন কেন অর্ক? আবিরের অর্ডার মতো অর্ক তার কোটের পকেট থেকে পিস্তল বের করলো। আবির এক ঝটকাতে পাভেলের হাত থেকে পিস্তল নিয়ে পাভেলের কপালে ধরে বলে, পিস্তলে গুলি সেট না করে আমার বুকে ধরলি। 3টে গুলি আছে তোর পিস্তলে। টিগার চাপ দিব, সোজা চলে যাবি উপরে। অর্ক, এটাকে আপাতত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বাকিটা পরে দেখছি। অর্কের কানে ব্লুটুথ ছিল। এতক্ষণে দুজন সিভিল ফোর্স চলে আসে। অর্ক ওদের কাছে পাভেলকে দিয়ে দেয়। তারপর খেলা শেষ হয় 3-0-তে। আবিরেরা জিতে যায় 3 গোলে। আবির ম্যাচ জিতে সবার আগে আরোহীকে খুঁজে বের করে। আরোহীর সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ম্যাম, আমাকে দেখা কি এখনো হয়নি? এখনো কি ফাইনালে আমাদেরকে চান? আচ্ছা, আপনার প্রতিবারই জিতেন কিভাবে? বেটিং করেন না তো? সেটআপ, আমাদের খেলা দেখবেন, তারপর বলবেন। রেগে যাচ্ছেন? না না না, রাগেন না, ভয় পাচ্ছেন দেখতেই পাচ্ছি। আচ্ছা বেশ, কিছুই চাইবো না। ফাইনালে জিতলে আমাকে একটু আপনার ঠোঁটের... কি কি বললেন আপনি? আর হ্যাঁ, আপনার ঠোঁটের লাগানো একটা লিপস্টিক দিয়েন। বিয়ের পর আমার বউকে উপহার দিব। ছি, কি সব ভাবেন আপনি? আপনাকে তো লাল কার্ড দেওয়া উচিত। কোলে করে মাঠের বাইরে নিয়ে যাব, চিন্তা নেই। আরোহীর আগে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। আবির দ্রুত সেখান থেকে চলে আসে। ইরিন কিছুটা দূরে দাঁড়িয়ে আবিরের কাণ্ডগুলো দেখছে। ইরিন আবিরকে অনেক ভালো ভেবেছিল, কিন্তু আবির যে একটা খারাপ সেটা বুঝতে পারেনি। আবির এতগুলো মেয়ের সাথে কি করে? সব সময় এই মেয়ে সেই মেয়েদের সাথে তার হেসে হেসে কথা বলা লাগবে। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছুই প্রকাশ করতে পারছে না। আবির আজাদ সৈকত সাহেবদের সামনে আসলো। আজাদ এসে শক্ত করে জড়িয়ে ধরলো আবিরকে। আবিরকে জড়িয়ে ধরে বলে, বাপ, তুই কি খেলা দেখাইলি রে? মানে তোর টিম এটা কি খেলেছে রে বাপ রে? মানে হচ্ছে ইউরোপিয়ান কোনো ফুটবল ক্লাবের খেলা দেখছি। কি নান্দিক প্র্যাকটিস, কি ড্রিবলিং করলো তোর প্লেয়ার। এবার খেলা হবেই। জিতবো আমরা। ওরে, আজকে ওদের টিমের সবারই আমার পক্ষ থেকে দাওয়াত। রাতে ডিনার পার্টি হবে, সবাইকে নিয়ে আসিস। হাসিব, ছেলেটা কই? আসিফ, সে তো এখানেই ছিল। ডাক দে ওকে। পুরস্কার নিতে গেল দুজন, রাফিন আর হাসিব। রাফিন তো ওই, হাসিব কোথায়? আবির হাসিবকে খুঁজতে আসে। হাসিবকে পাওয়া যায় না। আবির অর্কের ফোন নেয়, হিয়াকে ডাকে। হিয়া আসে দ্রুত। হিয়া কিছু বলতে যাবে তার আগে আবির বলে, হাসিবেন আমার মুখস্থ না, বলে জলদি। কিন্তু ভাইয়া তো এখানে ছিল। একজন আসলো, ভাইয়া তার সাথে বাইরে গেছে। অর্ক, হেয়ার থেকে নাম্বার নিয়ে কল করো। আবির কথাটা বলে দৌড়ে বাইরে আসে। বাইরে মানুষের প্রচণ্ড ভিড়। সবাই বের হচ্ছে স্টেডিয়াম থেকে। আবির চারপাশে তাকায়। এত ভিড়ের মধ্যে মানুষকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আবির চারপাশে তাকাতে থাকে। অর্ক, হিয়া বের হয়। হিয়া বলে, এত চিন্তা করছেন কেন? ভাইয়া তো আছে, চলে আসবে। দেখো, আজকে আমরা জিতেছি। এখানে আমরা সবাই আছি। নিয়াল রাব্বি সবাই আছে। হাসিব মিসিং। সে কেন মিসিং? স্যার, মানে ভাইয়া হাসিবের নাম্বার তো আছে, কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না। জামিল কোথায় দেখ। আবির সবখানে খোঁজে হাসিবকে, কিন্তু পায় না। খুঁজতে খুঁজতে সে মেন রাস্তার উপরে চলে আসে। গায়ে তখনও জার্সি পরা। আবির রাস্তার এপাশ ওপাশ তাকাতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে আবিরের পেছনে। আবিরের মাথা খুব জোরে বাড়ি দেয়। আবির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আবির মেইন রাস্তায় এসে আশেপাশে তাকায়। মানুষের ভিড় অনেক। যে কেউ হারিয়ে গেলে তাৎক্ষণিক খুঁজে পাওয়া যাবে না। এই ভিড়ের মধ্যে একটা কালো গাড়ি এসে থামে আবিরের পেছনে। এটা একটি মাইক্রোর গেট খুলে একজন বেসবল স্টিক দিয়ে আবিরের মাথায় পিছনে বাড়ি দেয়। আবিরের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আবির চোখ দুটো মেলে রাখতে পারছে না। পিছনে ঘোরার আগে সে পড়ে যেতে থাকে। তার আগে দুজন আবিরকে এসে ধরল। আবিরকে গাড়িতে টেনে তোলে। গাড়ি চলা শুরু করে সামনের দিকে। অর্ক আবিরকে খুঁজতে আসে, কিন্তু আবিরকে কোথাও পায় না। 1 ঘন্টার মধ্যে লোক খালি হয়ে যায়। আবিরকে কোথাও পাওয়া যাচ্ছে না। অর্ক সারা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু আবিরকে পাওয়া যাচ্ছে না। হাসিব আর আবির মিসিং তো মিসিং। আজাদ, হিয়া, অর্ক, আরিতা, নেহাল, রাব্বি সবাই খুঁজে হয়রান, কিন্তু ওদের দুজনকে পাওয়া যাচ্ছেই না। কি করবে ভেবে পাচ্ছে না অর্ক। একবার ভাবে সে মেহেরাবকে কল দেবে, কিন্তু পরে আবার কি ভেবে যেন কল করে না। আবির কোথায়?
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কেন? আমিও বুঝতে পারছি না আবির ভাই কই গেল। এখানেই তো ছিল, উনি আমাকে না বলে তো বাড়ি যাবে না। আচ্ছা, আপাতত চলো আমরা বাড়িতে যাই, দেখি কি করা যেতে পারে। দুজন মানুষ এভাবে মিসিং হবে কিভাবে? কিছু তো হয়েছে। অর্করা সবাই বাড়িতে চলে এসেছে। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাতের শুরু। আজাদ সাহেবের বাড়িতে হাসিবের মা বাবাও এসেছে। সবাই একসাথে বসে কথা বলছে। দুজনকে এতক্ষণে সারা জায়গায় খোঁজা শেষ, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। সবাই সিদ্ধান্ত নেয় থানায় যাবে, মিসিং ডায়েরি করবে, কিন্তু অর্ক বাধা দেয়। আজাদ বলে, ওদেরকে তো পাওয়া যাচ্ছে না, কি করব? স্যার, থানায় গিয়ে কোনো লাভ হবে না। আমি আবির স্যার মানে ভাইয়াকে জানি, আর পুলিশ কিছুই করতে পারবে না। ওদের থেকে আমরাই তো অনেক ভালো কাজ পারি। তোমরা পারো মানে কিভাবে? না মানে আসলে আমরা চেষ্টা করলে পারবো আর কি। তবে পুলিশ এখন কিচ্ছু করবে না, কমপক্ষে 24 ঘন্টা হতে হবে ম্যাক্সিমামে। তাহলে আমরা এখন কি করব? আমাদের মনে হয় অপেক্ষা করা উচিত, দেখা যাক কি হয়। ভাইয়ার কিছু হবে না তো? করো, কিছু হবে না। আবির ভাই আছে তো, সব সামলে নেবে। অর্কের কথা মতো আর কেউ কিছু বলে না। বাড়ির সবাই আছে, সবার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু একজন বেশ আরামসে বসে আছে। সে হলো আরিয়ান। আরিয়ান এসবে কোনো পাত্তাই নেই। আরেকজন এখানে নেই, সে হলো ইরিন। সে জানেই না কি হয়েছে। সে সেই যে চলে এসে রুমে ঢুকেছিল, বই নিয়ে বসেছে, আর বের হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। পথঘাট গাছপালা ভিজে একাকার। একটা ভাঙা ঘরে বসে আছে কতগুলো মানুষ। সেই ঘরের মধ্যে একটা কোণে পড়ে আছে আবির, যার গায়ে এখনো ফুটবল জার্সি পরা। আবিরের জ্ঞান ফেরেনি এখনো। একজন লোক হাতে হকি স্টিক নিয়ে প্রবেশ করলো। ঠক ঠক করে শব্দ হতে থাকে। লোকটাকে দেখে ছেলেগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটা বসলো চেয়ারে। লোকটা বলল, পানি ছিটাও ওর মুখে। ঠিক আছে বস। আবিরের মুখের উপরে এক বালতি পানি এনে ঢেলে দেয়। আবির চমকে ওঠে। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হয় আবিরের। সারা শরীর যেন দুর্বলতায় কাঁপছে। মাথার পিছনে হাত দেয় আবির। রক্ত জমাট হয়ে আছে ওর। একটা গর্তও সৃষ্টি হয়েছে। আবির জানে অনেক জোরেই মাথায় বাড়ি দেওয়া হয়েছে। আবির যেন সোজা হতে পারছে না। কোনো রকমে আবির হাঁটুতে ভর দিয়ে খাবার খাওয়ার মতো স্টাইলে বসলো। মাথাটা নিচু করে আছে। প্রচণ্ড ব্যথা অনুভব করছে সে। কোথায় আছে সে তাৎক্ষণিক ভুলে যায়, বা সে কীভাবে এখানে আসলো বুঝতে কিছু সময় লাগে। মাথাটা অনেক চিনচিন করছে। কিছু সময় নিজেকে সামলে নিয়ে আবির বলে, কে এত জোরে মারছিলি? শালার আমার বাপও এমন করে আমাকে মারেনি। কে মারছিলি? তাকে খুব দ্রুত দেখতে চাই। তোকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, তুই তো শুনলি না। সেদিনের সে লোকটা? আবির মাথা নিচু করে আছে। আবির এখনও তার চেহারা দেখেনি। আবিরের সামনে বসে আছে লোকটা। লোকটা সিগারেট টেনে যাচ্ছে। আবির মাথা নিচু করে শব্দ করে হেসে উঠল। আবিরের হাসি শুনে লোকটা বলল, তুই হাসছিস কেন? তোর কাছে সবটা ফান মনে হচ্ছে? না ছোট বাবা, আমি এখন সেই বাচ্চাটি নই। আমি বড় হয়ে গেছি ছোট বাবা। আবিরের কথা শুনে লোকটা চমকায়। আবির তাকে চিনে ফেলেছে, কিন্তু কিভাবে? লোকটা হলো আবিরের নিজের চাচা, অর্থাৎ জায়ানের বাবা রহিম সাহেব। আবির মিনমিন গলাতে বলল, একটু পানি হবে? খুব পিপাসা পেয়েছে। আবিরকে পানি দে। আবিরের সামনে এক বোতল পানি এনে রাখা হয়। আবির পানি খেয়ে মাথায় ঢেলে দিল। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে। এমন অবস্থায় মাথা ঠান্ডা রেখেছে কিভাবে সেটা আবিরই জানে। আবির গালি দিয়ে বলে, শালা কোন মা এত জোরে বাড়ি দিয়েছিল? উফ, ব্যথার যন্ত্রণা তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি জানি তুমি এতক্ষণে আমি কে তা বুঝে গিয়েছো, তাই মেন পয়েন্টে আসি। তুমি চলে যাও এখান থেকে। আমার ভাইয়ের ছেলে তুমি, চাই না নিজ হাতে ভাইপোকে মারতে। আর হ্যাঁ চাচা, আপনাকে তো আমি প্রথম দিন চিনে ফেলেছিলাম, যতটুকু আপনাদের বাড়িতে গেলাম না, মনে আছে? হ্যাঁ। আপনি কিন্তু খুব কথা বলেন। তবে হ্যাঁ, আপনার হাতে রোজ গোল্ড ফ্ল্যাগ সিগারেট দেখতাম। আপনার হাতে সিগারেটের গন্ধ আমার চেনা, বুঝলেন তো চাচা? এইসব রহস্য মাইন্ড গেম জাস্ট সিম্পল বিষয়। প্রথম যেদিন তুলে নিয়ে গেলেন, বুঝলাম খুবই পরিচিত একজন নিয়ে যাচ্ছে আমাকে আপ্যায়ন করতে।
জাস্ট সিগারেটের গন্ধ শুকেই চিনে ফেললি আমি কে। বাহ, তোর ট্যালেন্ট আছে বলতে হয়। যেদিন আমার বাবা আর আজাদের দলিল ফেরত পাবে ওরা, সেদিন জেনেছিলাম জামিলের কাছে এত বছর জমির দলিল থাকার পিছনে কারণ কি। হাসিবের কাছে জেনেছিলাম আমাকে জীবন যখন নিয়ে যায় তখন সবাই গেলেও থানায় আপনি যাননি। আচ্ছা তুই কে, এত কিছু তুই লক্ষ্য করেছিস কেন, কিভাবে? চাচা, আমাকে যে তুলে আনছেন ভাবছিলেন চিনতে পারবো না, আমাকে হয়তো আরো একবার রেখে আসবেন বা যেতে দিবেন, কিন্তু এখন আমি আপনাকে চিনেছি। আপনার ভিতরে ভয় কাজ করছে। আপনি কি জানেন মানুষ ভুল করে কখন? কখন? দুটা কারণে ভুল করে, একটা হলো ভয়ে আর একটা হলো রেগে। আপনি রেগে নয়, ভয়ে আছেন। রাগ করেননি কারণ জামিল আপনাকে টাকা দেয়, আপনি টাকার জন্য সবকিছু করতে পারেন জানি, কিন্তু আপাতত রেগে নেই। কিন্তু চাচা, প্রশ্ন হলো আমাদের মধ্যে কে মরবে? জায়ানকে বাবা হারা করতে চাইনি আমি। চাইলে টস করি, যার ভাগ্য ভালো সে বেঁচে যাবে। শালা হারামি! রহিম সাহেব কথাটা বলে ঠাস করে আবিরের গালে চড় দেয়। আবিরের মাথা টলতে থাকে। এমনিতে ব্যথায় ওর চোখ বুজে আসছে বারবার। কোনো রকমে মাথা ঠান্ডা রেখে কথা বলছে, তার উপর এমন জোরে একটা চড় খেয়ে আবিরের যেন মাথা ঘোরা অবস্থা হয়ে গেছে। চড়টা যেন আবিরের গালে নয়, মাথায় বাড়ি দেওয়া জায়গাতে গিয়ে লেগেছে। আবির আহ করে উঠল, রক্ত পড়া শুরু করেছে। আবির হেসে উঠল এবার। চাচা, অনেক জোরে মারলেন, সম্মানের জায়গা থেকে আপনাকে কিছু বলছি না। চুপ থাক, বেশি কথা বলিস না, কোনো বালও ছিঁড়তে পারবি না, হুদাই লাফাচ্ছিস। শোন, আমি জামিলের লোক। প্রথম দিন আমি তোকে তুলে নিয়ে যাই। তোর বাবার প্রতি খুব রাগ, জানিস তো। তোর বাবার যা সম্পত্তি তা সে নিজের জন্য করেছে, আমাকে একটা কানা করেও দেয়নি। এই জন্য চেয়েছিলাম তোর বাবাকে মেরে ফেলতে, তাই জামিলের সাথে থাকি, দলিলগুলো রেখে দিই। কিন্তু হঠাৎ তুই আসলি, জমির দলিল ওরা ফিরে পেল। বুঝলাম না কি ঘটেছে। সারা পুলিশ কেন কথা বলল না? সে বলল উপর থেকে চাপ দিচ্ছে, চাকরি যাবে, জামিলের কথায় কাজ হবে না, সব কিছু চলে গেল। হঠাৎ করে তুই কি করলি? জীবনকে পেটালি, পিটিয়ে হাসপাতালে পাঠালি। আমি প্রথম দিন জানতে পেরেছিলাম কে ওকে পিটিয়েছে, কিন্তু কিছুই বলিনি। কিন্তু হঠাৎ কি হলো, জীবন আসলো, তোকে আবার তুলে নিয়ে গেল, আর তুই ফিরলি, জীবন ফিরল না। ঘটনা কি? সে নিখোঁজ। জামিল তোকে মারতেই আমাকে বলে। প্রথমে খারাপ লাগছিল, কিন্তু তোকে মারলে এবার ফুটবল আসরের সব টাকা আমাকে দেবে। জানিস, প্রতিটা ম্যাচ থেকে আমি 60 থেকে 70 লাখ টাকা পাবো। যদি 10টা ম্যাচ হয় কত কোটি টাকা! উফ, ভাবতেই পারছিলাম না। তোকে তো আমার মারতেই হবে, কিন্তু কি করব, ভাইয়ের ছেলে। তোকে তো আর তোর বাবা কোনো কিছু ভাগ দেয়নি, তাই চেয়েছিলাম তুই এখান থেকে চলে গেলে জামিলকে বলবো লাশ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি। কিন্তু তুই চলে গেলি না, এখান থেকেই গেলি। ঝামেলাটা বাঁধলো খেলার মাঠে। কি দরকার ওই হ্যাংলা লোকটাকে তুলে নিয়ে যাওয়া? লোকটা হ্যাংলা হলো একটা বেস্ট জুয়ারি। সে আমার লোক ছিল। আমি জামিলের সাথে থেকেও তার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছিলাম এই লোকটার দ্বারা। আর এটা হয়তো জানিস না, চেয়ারম্যানের মেয়ের টিম বারবার চ্যাম্পিয়ন হয়। এখানে কাঠিনারে চেয়ারম্যান তার মেয়ের জন্য অপোজিট টিমকে দেয় 10 লাখ টাকা। সেখান থেকে আমি হাতিয়ে নিই 7 লাখ টাকা। বুঝেছিলাম তোর জন্য এবার অনেক লস হবে, এই জন্য পাভেলকে বলেছিলাম তোকে টাকার কথা বলতে, কিন্তু এখানেও ঝামেলা বাঁধলো। কি করব, তোকে তুলে আনলাম। টস করার প্রয়োজন নেই, মরতে তোকে হবেই। আবির কিছু বলল না। মাথাটা ওর অনেক যন্ত্রণা করছে, রক্ত ঝরছে, হাড় ফেটে গেছে। আবির শক্তি নিয়ে হেসে বলল, চাচা, আপাতত এটা এখানেই স্টপ থাক। হাসিব কোথায় জানেন নাকি? আবির দেখ, আরেকবার বলছি, এখনই চলে যা, বাকিটা আমি সামনে নেব। তোর জন্য কেউ চিন্তা করবে না। যা বাপ, চলে যা। আর যদি না যাই? আহ, রাগ উঠাবি না আবির, তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর। আমি যে কোনো কিছু করতে পারি রে। চাচা, শান্ত আছি বলে ভাববেন না আমি কিছুই পারি না।
আবির কথা শেষ করতে পারে না, তার আগে একজন রুমে প্রবেশ করলো আর সে হাসিবের পা ধরে টানতে টানতে নিয়ে আসে। হাসিব অজ্ঞান হয়ে আছে। আবির লোকটার দিকে তাকায়। লোকটাকে সে ভালো করেই চেনে। সে হলো ছাত্রনেতা তামিম, আবিরের বন্ধু। আবির তামিমকে দেখে চোখ কচলায়। রহিম আবিরকে এমন দেখে হেসে দেয়। আবিরকে বলে, কিরে চমকে গেলি? তোর বন্ধু তামিম ছাত্রনেতা, সে জামিলের লোক, তবে আমার কাছের লোকও বলা চলে। হাসিবের তুলে আনার দায়িত্ব ছিল ওর, ও সেটা করছে। আমার দায়িত্ব ছিল তোকে আনার। এখন হাসিবকে আনার পিছনে কারণ হলো তুই আসলে কে সেটা হাসিব ভালো জানবে। এখানে তুই একটা ভুল করলি। সবসময় হাসিবের সাথে থেকে জামিলের সন্দেহ হয় হাসিব তোর কথা জানবে, কিন্তু দেখ হাসিবের দিকে তাকা। এত পিটিয়েছি কিন্তু সে একই কথা বলছে, হাসিব কিছুই জানে না। কি বাপ, ওরও কিছু বলিসনি? চাচা, আমি কিছুই না, তা বলার মতো কিছুই নেই। তবে হাসি পাচ্ছে, দুটো ছেলেকে তুলে আনলেন, একজন হাতে এত অস্ত্র দিয়ে। আবার বলেন আপনি সব পারেন করতে, সাহস আছে আপনার। আপনারা বাঁচতে চাইলে আমাকে যেতে দিন। আবিরকে তুলে আনছেন সেটা কিছুই মেনে নেওয়া যায়, কিন্তু ওর বন্ধুকে তুলে এনেছেন, আমাকে যেতে দিন। আমি আর কারো মরা দেখতে চাই না। আর হ্যাঁ হাসিব, তুই জীবিত আছিস? হারামি, তুই কি ভাবছিস মরে গেছি শালা? আমার বোন তোর বোন হয় রে, তুই শালা হবি, কারণ তোর বোন আমাকে তার জামাই ভাবে। চুপ কর ভাই, বাড়ি যাব। শিওর বাড়ি যাবি? হ্যাঁ রে। তাহলে 20 মিনিট সময় দে, তারপর বাড়ি যাব। আবির একটা চেয়ার ধরে কোনো রকমে টলতে উঠে দাঁড়ায়। টেবিলে থাকা একটা মিনি ছুরি নিয়ে বক্সারদের স্টাইলে দাঁড়ায়। আবিরের গা টলছে। সবাই এটা দেখে হাসতে থাকে। শাহিন এসে আবিরের গালে আস্তে করে একটা ঘুষি দেয়। আবির ছিটকে সরে যায়, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রহিম সাহেব বলল, শান্ত হলেও সে শক্তিশালী না, বাচ্চা একটা ছেলে। এই ওটাকে মেরে ফেল। বাচ্চা বলো না চাচা, আবির, আমার নাম আবির। আরে দাঁড়িয়ে আছিস কেন? মার ওরে। আরে চাচা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন না সারপ্রাইজটা? আরে ও পাগল হয়ে গেছে। আর হ্যাঁ বলেন না, দেখবেন না সারপ্রাইজ? আপনার প্রথম শট কিভাবে ঠেকিয়ে দিই, দেখবেন না? কি দেখাবি? আবির আঙুল মুখের ভিতরে দিয়ে জোরে একটা শীষ দেয়। জোরে হুইসেল বেজে ওঠে। আর তখনই কতগুলো পুলিশ রুমের বাইরে এসে দাঁড়ায়। একজন প্রবেশ করে রুমে, মাথায় হুড়তোলা টুপি, বৃষ্টিতে একদম ভিজে একাকার। পুলিশটার এখনো চেহারা দেখা যায়নি, তবে কে সে? রহিম সাহেব অবাক আর ভয় নিয়ে তাকায়। মেয়ে পুলিশ সে। কে সে? মেয়ে পুলিশটা মাথা থেকে হুডি না তুলেই বলল, হ্যালো স্যার, আসতে লেট হয়নি তো? অর্কে কিন্তু যাই না, আমি এখানে এসেছি। চাচা, সারপ্রাইজটা আর একটু বাকি আছে, শুনুন। আপনি যে জামিলের লোক তা আমি জেনেছি অনেক আগে। কিভাবে জেনেছি সেটা হলো সারপ্রাইজ। কিভাবে যে বলি আমার তো মাথায় ঘুরছে, কিন্তু হাসিব তো আবার দ্রুত যেতে বলল, শুনেন। আবিরের ছোট চাচা মানে মিস্টার রহিম সাহেব আর ছাত্রনেতা তামিম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবিরকে মারার কন্ট্রাক্ট নিয়ে ওরা হয়তো ভেবেছিল কাজটা অনেক ইজি, কিন্তু ওরা জানতো না আবির অনেক ঠান্ডা মাথার সাইকো একটা ছেলে। আবির হাসতে থাকে। ওর দাঁতের ফাঁক দিয়ে রক্ত বের হচ্ছে। মাথাটা প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে আবিরের। ঠিকভাবে দাঁড়াতে পারছে না আবির। টেবিলের সাথে হেলান দিয়ে আবির দাঁড়ালো। হাসতে থাকে আবির। হাসি থামিয়ে ধীর গতিতে বলল, মিস্টার রহিম সাহেব, এখানে এসেছি এত বছর পর এমনি এমনি না। আমি যেখানে থাকি না কেন, আমি যাই করি সেটা রহস্য থাকলেও যে এলাকা যে মানুষ আমি টার্গেট করি, সে এলাকার একটা গাছের পাতাও নড়ার শব্দ আমার কানে আসাও ব্যবস্থা করে রাখি। মেয়ে পুলিশটাকে চিনেন? আবির ইশারা করে। মেয়ে পুলিশটা মাথা থেকে হুডিটা তুলল। আবির তাকিয়ে থাকে। সবাই সেদিকে তাকিয়ে থাকে। হাসিব অবাক হয়। হাসিব কখনো ভাবেনি এই মেয়েটা আবিরের লোক। সবাই এটা কল্পনাও করেনি। আবির বলে, কি শকড হয়ে গেছেন নাকি সবাই? আমি এখানে আসার আগে তাকে এখানে পাঠাই। সিমি, তুমি? হাসিবের কথা শুনে সিমি মুচকি হাসলো। রিমির বোন সিমি। এটা সেই রিমি যে হাসিবের গার্লফ্রেন্ড, আর সেই রিমির কাজিন হলো সিমি। কিন্তু কিভাবে? সবার আগে হাসিবে প্রশ্ন করে, এজন্য বলি রিমির তো কোনো বোন ছিল না,
হঠাৎ করে রিমির সাথে একটা মেয়েকে দেখি। খোঁজ নিয়ে জানতে পারি রিমির কাজিন সে। হঠাৎ করে কাজিন কোথা থেকে এলো? আর তুমি রিমিদের বাসাতেই কেন উঠলে? রিমির বড় ভাই একজন সরকারি কর্মকর্তা, আর আবির স্যারের কাছে সরকার রিলেটেড যে কোনো কিছুই জাস্ট সময়ের ব্যাপার ঘটে থাকে। সরকারি কর্মকর্তা উনি। আবির তাকে রাজি করায়, তারপর আমাকে এখানে পাঠায়। আমি আসি। আমার কাজ হলো জালিমের উপরে রিসার্চ করা। জালিম কখন ওঠে, কখন বসে, কার সাথে গোপনে কথা বলে, সব প্রমাণ ও তথ্য আমি আবির স্যারকে দিতাম। এখানে আসার উদ্দেশ্য এটাই। কিন্তু আবির স্যার কেন এই এলাকাতে আসলো সেটা তো উনি জানে, আর আপনারা যে ওনাকে তুলে আনবেন সেটা আমি আগে জানতাম, কিন্তু হঠাৎ করে আপনারা কাজটা করবেন এটা বুঝতে পারিনি। যদিও জানতাম আমি যে হঠাৎ করে যে কোনো কিছু হতে পারে, তাই আমি সব সময় আবির স্যারকে বলতাম, আপনি যেটাই করবেন, আপনি যেটাই করেন না কেন, একটা জিসিপি ডিভাইস যেন আপনার কাছেই থাকে। এটা আমাদের মিশনের একটা অংশ। আবির স্যারকে সচরাচর কেউ কখনো সার্চ করবে না, তাই জিসিপি থাকলেও কারো নজরে পড়বে না। আজ ফুটবল ম্যাচে জালিম আসবে, আর জালিমের সাথে অনেক অনেক লোকও থাকবে। আবির স্যারের উপর যে কোনো হতেই পারে, এই জন্য ওনার সাথে সবসময় ছিলাম। জিপিএস রাখতে বলেছিলাম। সিমি কথাগুলো বলে থামলো। আবিরের দিকে তাকায় সবাই। আবির তার পা থেকে মোজাটা সরালো, সেফগার্ডের নিচ থেকে জিপিএস ডিভাইস বের করলো, তারপর রহিম সাহেবের সামনে খুলে ফেলে দেয়। আবির মিনমিন গলাতে বলল, আমাকে পিছন থেকে মাথায় মেরেছিল কে? আবির শোন বাপ, যা হবার হয়েছে, তুই বরং এই এলাকা ছেড়ে চলে যা, সবারই ভালো হবে। আমি প্রশ্ন করছি, আমাকে পিছন থেকে মাথায় আঘাত করছিল কে? আবির যা হবার হয়েছে, সরি, বাদ দে। বনে থাকা খেকশিয়াল প্রতিনিয়ত ডেকে ওঠে, কিন্তু তাকে কেউ ভয় পায় না। বনের রাজা সিংহ সবসময় গর্জন করে না। আমাকে মেরেছিলি কে? আবিরের কথা শুনে শাহিন ছেলেটা এগিয়ে আসে, আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আমি মেরেছি তোকে। এরা তোকে ভয় পেল, আমি তোকে পাচ্ছি না ভয়। এবার পুরোপুরি তোকে মেরে ফেলবো। শাহিন কথাটা বলে থামে। আবির টেবিলের থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। শাহিন পিস্তল তুলতে যাবে আবিরের দিকে, তার আগেই আবির খুব দ্রুত গতিতে আবিরের হাতে থাকা ছুরিটা শাহিনের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। শাহিন চোখে হাত দিয়ে জোরে আর্তনাদ করে ওঠে। ফ্লোরে ছটপট করতে থাকে শাহিন। আবিরের তাৎক্ষণিক এমন কাজে সবাই আঁতকে উঠল। এতটা হিংস্র আবির কল্পনাও করেনি ওরা। সিমি চোখ বন্ধ করে ফেলল। হাসিব যেন ভয়ে দুর্বল শরীরের শক্তি পেয়ে উঠে দাঁড়ায়, তারপর এক কোণায় গিয়ে চুপটি করে বসে। আবিরের গায়ে শক্তি চলে এসেছে, তার মাথাটা এখন আর ব্যথা অনুভব হচ্ছে না। শাহিনের হাত থেকে পড়া পিস্তলটি আবির হাতে নেয়। সবাই কাঁপছে। আবির পিস্তল হাতে নিয়ে বাকি লোকদের টার্গেট করে গুলি ছুড়ল। কারো বুকে, কারো পেটে, কারো মাথায় গুলি লাগলো। সবাই ছিটকে পড়ে। রক্ত যেন সবার শরীর থেকে পুরো দমে বের হতে শুরু করেছে। লাল পিঁপড়েরা রক্তের গন্ধে ছুটে আসতে প্রস্তুত। আবির একটা চেয়ারে গিয়ে বসলো। শান্তভাবে বসলো সে। কপাল আর মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আবিরে। চেয়ারে হেলান দিয়ে ডান হাতে পিস্তল নিয়ে হাত ঝুলিয়ে রাখলো। আবিরের বয়সটা 27-28, গড়ন 5 ফুট 10-11, বডি শেপ একদম পারফেক্ট, জিম করা। আবিরের চোখে যেন এখন আগুন জ্বলছে। আবির থেমে থেমে বলল, আমি মরলে আপনারা গোপনে থাকবেন, আর আপনারা মরলে আমি গোপনে থাকবো। ডু আর ডাই। রেজাল্টের এই গেমসটা টস করার সুযোগ দিয়েছিলাম। মৃত্যুর ফেরেস্তার আসা যাওয়া নির্ভর করছিল সেই টসে। ভাগ্য ভালো থাকলে টসে জিততে পারতেন। ভাগ্যটা লিখেছে সৃষ্টিকর্তা, তিনি এক, তার ইলাহা নেই। কিন্তু আপনার যে আমার হাতে মরতে হবে এটা উনি লিখেছেন। পরিবেশ পরিস্থিতি তো সেটাই বলছে, তাই না? আবির, আসলে দেখ, আমি তোকে বলি, আমি অনেক টাকার মালিক এখন, আমি তোকে আমার সব কিছু দিয়ে দিব, তবু আমাকে মারিস না। শিকারী শিকার করে বেঁচে থাকার জন্য। শিকারের যন্ত্রণা তার কাছে লোভনীয় অফার ছাড়া আর কিছুই না। বটগাছে বসে থাকে হুতুম পেঁচা, গাছের ডালে বাঁধা একটি দোলনা। সেখানে প্রতিদিন একজন দোল খায়। একটা সময় সেখানে খালি দোলনা পড়ে থাকবে। দোল খাওয়া সে একজন
আর দেখা যাবে না। আবির বসে থাকা অবস্থায় একটা গুলি করে, তারপর পুরো পরিবেশটা কেমন যেন থমকে যায়। বাইরে থেকে কেবল বৃষ্টির শব্দ শোনা যেতে থাকে। আবির উঠে দাঁড়ায়, ধপ করে নিচে পড়ে সে। আবিরের কোনো হুঁশ নেই। সত্যি অনেক জোরে আবিরের মাথায় আঘাত করা হয়েছিল। আবির জ্ঞান হারায়। সকাল হয়। অর্কের ফোনে একটা মেসেজ আসে। বাড়ির সবাই ঘুমায়নি বলে চলে। অর্ক ফোন হাতে নিয়ে দেখলো আবির স্যার হাসপাতালে, তবে ঠিকঠাক আছে আপাতত, চিন্তা নেই, তুমি সেখানে থাকো, বাকিটা এখানে সামলে নেব। ও হ্যাঁ, হাসিবও ঠিক আছে। অর্ক মেসেজটা পড়ে সবাইকে বিষয়টা জানায়। এতক্ষণে ইরিন জেনে গিয়েছে আবির নিখোঁজ হয়েছে। আবির ঠিক আছে, দেখছিস, বললাম না আবিরের কিচ্ছু হবে না। আচ্ছা শৌকত, রহিম কোথায়? ওকে বিয়ের দিন থেকেই তেমন দেখছি না। আসে কোথাও, ও কি করে কই যায় বুঝি না। আচ্ছা সবাই চিল করো, আর সমস্যা নেই। সবাই যে যার মতো করে খুশি। আজকে খেলা আছে আরোহীদের। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিতা গিয়ে দরজা খুলে দেয়। আরিতা বলল, আরোহী আপু, আপনি এখানে? আবির কোথায়? হিয়া আর চোখে আরোহীকে দেখছে, আবার ইরিনও আরোহীকে দেখছে। সবাই চেয়ারম্যানের মেয়েকে আসতে দেখে অবাক হয়। আরিতা বলল, ভাইয়া তো এখন এখানে নেই, সে গিয়েছে একটু শহরে, চলে আসবে। ও আজকে আমাদের খেলা? হ্যালো মিস্টার পিচ্চি কোচ, খেলা দেখতে আসবেন কিন্তু। জি আসবো, আপনার জন্য শুভকামনা রইল। আরোহী সবার দিকে তাকিয়ে চলে গেল। ওর আসার উদ্দেশ্য কেউ বুঝলো না। অর্ক ঠিকই বুঝেছে, তবে ইরিন বুঝেছে আবিরকে পার্সোনালি খুঁজতে এসেছে। সময় পেরিয়ে যায়। হাসিব বিকেলে বাসায় আসলেও আবির আসে না। আবিরের ফোন অফ থাকে। আরোহীদের বিকেলে খেলা ছিল। আরোহীরা বড় ব্যবধানে জিতে নেয় ম্যাচটি। আরোহী অনেকবার আবিরকে খুঁজে চলেছিল, কিন্তু পায়নি আবিরকে। হঠাৎ আবির কই গেল? দুদিন পর আবিরদের ম্যাচ, কিন্তু আবির একদমই নিখোঁজ। কোনো খোঁজ খবর নেই আবিরের। অর্ক অনেকভাবে খোঁজার চেষ্টা করেছে আবিরকে, কিন্তু আবির নেই। একদিন দুদিন কেটে যায়। আবির ছাড়া নেক্সট ম্যাচটাও জিতে যায় অর্ক। যদিও হাসিব বলেছে কি কি করতে হবে সেই ম্যাচে, কারণ আবির বলে দিয়েছিল হাসিবকে কোনোভাবে ম্যাচ হারা যাবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যায়। আবিরের কোনো পাত্তা নেই। সব টিমের ম্যাচ হতে হতে আবিরদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলে আসে। অর্ক দাঁড়িয়ে আছে মাঠে। আজকে কঠিন ম্যাচ ওদের। পিছন থেকে আরোহী এসে বলল, আচ্ছা এই টিমের ক্যাপ্টেন না আবির? সেই আবিরকে তো দেখাই যাচ্ছে না, কোথায় সে? আবির আসবে সময় মতো। আবিরের বিকল্প কিপার তো নামিয়েছি, সমস্যা তো আমাদের নেই। ম্যাচ তো জিতেই আবিরকে ছাড়াও। কিন্তু আবিরকে তো আমার দরকার। আমরা যে ম্যাচ জিতেছি সেটা তো আবিরকে দেখাতে হবে। আমিও তো চাই এই সব ম্যাচগুলো জিততে থাকো, কিন্তু ফাইনালে হারার ভয়ে কি আবির নিখোঁজ? মজা পাচ্ছি। আবির ভয় পায় না, সময়ের অপেক্ষা করে। খেলা শুরু হয়। অর্করা প্রথম 5 মিনিটে একটা গোল খেয়ে বসে। অর্ক মাথা ঠান্ডা করে, কিন্তু হাফ টাইম শেষ না হতেই 2টো গোল খেয়ে বসে অর্করা। অপোজিট টিমের ডিফেন্স অনেক ডেঞ্জারাস। বাজেভাবে ফাউলের চেষ্টা করছে ওরা, আর অর্করা টেকনিক্যালি খেলতে গিয়ে অফসাইডে পড়ছে বারবার। অর্ক বিরতির সময় সব ফুটবলারদের বলে, ম্যাচ আমাদের জিততেই হবে, এখনও সময় আছে অনেক। শুরু 10 মিনিটে একটা গোল দিতে হবে, তার 10 মিনিটে আরেকটা, লাস্ট 15 মিনিটে আরেকটা চাই। জিততে না পারলে সবার খবর খারাপ আছে বলে দিলাম। প্লিজ ম্যাচটা জেতাও তোমরা। গতিময় ফুটবল চাই, আমার দুটো প্লাস খেলো। ওরা কিন্তু এবারও আরও ডিফেন্স মনোযোগ দেবে। আমরা 3 জন অল টাইম নিচে খেলবো, যেন ওরা কাউন্টারে অ্যাটাক বল ডিস না করে ঢোকাতে পারে। মিডিলস আর ফরেস্ট লাইনের প্লেয়ার করব। লেটস গো। অর্কের কথা মতো সবাই মাঠে আসে। খেলা আবার শুরু হয়। আরোহী এসে অর্ককে বলে, ইস, ফাইনালটা মনে হয় না আমাদের সাথে খেলা হবে। এবার হেরে বাড়ি যাও তোমরা। ওয়েট করেন। অর্ক বলতে না বলতেই আবিরের টিম একটা গোল পরিশোধ করে দেয়। ডি বক্সের মধ্যে সবাইকে ঘুরিয়ে অনেক সুন্দর একটা অ্যাসিস্টে গোল করে রাফিন। এভাবে খেলা চলে। কিছু সময় পর সেকেন্ড গোলও হয়ে যায়। শেষ 2 মিনিট বাকি থাকতে আরেকটা গোল।
3-2 গোলে জিতে যায় আবিরেরা। সেমিফাইনালে উঠে যায় আবিরেরা। সেমিফাইনাল ম্যাচ এখন 10 দিন পরে। ইরিন এসব খেলা নিয়ে মাথা ঘামায় না, সে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। আর মাসখানেক পর ওর এইচএসসির টেস্ট এক্সাম, আর ওর কলেজ অনেক কড়া, ফেল করলে টেস্টে আর নেবে না। এই জন্য ইরিন কোনো কিছু না ভেবে খালি পড়াশোনাতে মন দিয়েছে। এইভাবে কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনের মধ্যে অর্করা সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালেও উঠে গেছে। কিন্তু আবির সেই যে গেল, 1 মাস প্রায় হয়ে গেছে, আবিরের কোনো খোঁজ নেই। আবির টোটালি নিখোঁজ। ইরিন প্রথম আবির না থাকার বিষয়টা খেয়াল না করলেও ঠিকই 10 দিন ধরে আবিরকে সে প্রচণ্ড মিস করা শুরু করেছে। অনেক দিন পর ফাইনাল ম্যাচ, অর্থাৎ ইরিনের এক্সামের 2 দিন আগেই ফুটবল খেলা। ইরিন মুখে না বলেও এতগুলো দিন আবিরকে খুব মিস করেছে। এক ধরনের শূন্যতা অনুভব করেছে সে। খেলার দিন পুরো স্টেডিয়াম সাজানো হয়েছে, ব্যান্ড পার্টি, মিউজিক, সব কিছুর আয়োজন করা হয়েছে। স্টেডিয়ামের সামনের রাস্তা লাইটিং করা হয়েছে। 10 থানার লোকজন যেন আজ সব এক হয়েছে। ইরিনের বাড়িতেও আত্মীয়তে ভরা। ইরিনের পড়তে অনেক বিরক্ত লাগছে। সবাই একজোট হয়ে বাড়িতে গল্প গুজব, হাসি ঠাট্টাতে মজে আছে। ইরিন এসবের কিছুতে যোগ দিল না। ওর পড়ার রুমে কারো ঢোকা নিষেধ। দরজা আটকে ধুমচে পড়াশোনা করছে সে। আজ বিকেল 4টার সময় খেলা শুরু। আজাদদের বাড়িতে লোকে গিজগিজ করছে, বাগান বাড়িতে সব প্লেয়াররা। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরিতা এসে দরজা খুলে দেয়, দেখে আবির দাঁড়িয়ে আছে। আবির আরিতাকে বলল, কি রে, এত সুন্দর হয়েছিস কিভাবে? অর্ক প্রপোজ করেছে নাকি? প্রেম টেম করিস নাকি? এমন সময় ইরিন পানি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসতে আবিরের গলার আওয়াজ পেয়ে থমকে গেল। আজকে এসেছে আবির। ইরিনের বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ শুরু হয়ে গেল। হাতের গ্লাসটা কাঁপছে। দ্রুত হেঁটে সেখান থেকে সরে গেল সে। নিজের রুমে দৌড়ে এসে ভালো করে দরজাটা লক করে দিল। আবির আসাতে আজাদ যেন আকাশ থেকে পড়েছে। আবিরকে এসে জড়িয়ে ধরে আজাদ। আবিরকে একগাদা প্রশ্ন ছুড়ে দিয়েছে বাড়ির সবাই, কিন্তু আবির কারো প্রশ্নের জবাব না দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে ইরিন বই নিয়ে পড়তে বসে গেল, কিন্তু পড়ায় মন বসছে না ওর, বসার কথাও না। আজ কতদিন পর মানুষটার গলা শুনেছে সে, কতদিন পর। ইরিন ঘরের বন্ধ দরজায় অনবরত নক করছে মাইমুনা বেগম। ইরিন বিরক্ত হয়ে দরজা খুলে দিল। মাইমুনা ইরিনকে ঠেলে ভেতরে ঢুকলো। মাইমুনা কোনো কথাবার্তা ছাড়া ওর খাটের নিচ থেকে একজোড়া নারকেল নিয়ে বেরিয়ে গেল। ইরিনের দরজার বাইরে আবির দাঁড়িয়েছিল। ইরিন খেয়াল করেনি। দরজা আটকানোর সময় চোখে চোখ পড়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও ইরিনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি? কি অবস্থা তোর? পড়াশোনা ঠিক মতো করছিস? সেটা জেনে আপনার কি দরকার? আবির হাসলো। ইরিন ভুরু কুচকে বলল, এইভাবে তাকিয়েছেন কেন? ভাবছি তুই সত্যি সত্যি পড়াশোনা করছিস কি না কে জানে, নাকি ভাব ধরে বসে আছিস। আপনি যান, বেরোন। যাব না, দেখি ঠেলে বের করতে পারিস কি না। আমার পড়া আছে। কি পড়েছিস তুই? তা আপনি জেনে কি করবেন? বাব্বা, রাগ করেছিস? আপনি আমার কনসেন্ট্রেশন নষ্ট করেছেন। আর আপনি এতদিন কোথায় ছিলেন? ওরে মনোযোগী রে। কিসের ইয়ে? আপনি যান আমার সামন থেকে। দাঁড়িয়ে আছেন কেন? তুই এমন করছিস কেন আমার সাথে? কি করেছি আমি তোকে? কিছু করেননি, কিন্তু আপনি যান, আমি পড়তে বসবো। আমার সময় নষ্ট করছেন কিন্তু আপনি। আবির ভুরু নাচিয়ে ভিলেন টাইপ হাসি দিয়ে বলল, যাচ্ছি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই বোর্ডে ফার্স্ট হওয়ার স্টুডেন্ট। 10 মিনিট না পড়লে তোর প্লাস করা আটকে যাবে, তখন তো আবার মহা মুসিবত। আবির শব্দ করে হেসে উঠে বলল, ইনস্টল বানান কর তো দেখি। তুই তো ইংরেজিতে ডাল, দেখি পারিস কি না। করবো না। আমি কি আপনার কথা মতো চলবো নাকি? আচ্ছা থাক, আমার কথা মতো চলতে হবে না, আমি যাচ্ছি, তুই পড়। অবশ্যই পড়ে তেমন কোনো লাভ হবে কি না জানি না, রেজাল্ট বেরোলে দেখা যাবে সে গোল্লা পেয়েছিস। যাই হোক, আমি যাই। আবির তার রুমের দিকে চলে যায়। ইরিনের রাগে গা জ্বলে যাচ্ছে। যে করেই হোক ভালো রেজাল্ট করে আবিরকে দেখিয়ে দিতে হবে। তার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় ইরিন যাবে। দরকার হলে দিন রাত এক করে পড়াশোনা করবে। ইরিনকে নিজের অবস্থান তৈরি করতেই হবে। আবিরের ভোঁতা মুখ যে করেই হোক থোতা করতেই হবে। আবির রুমে এসে ফোন বের করলো। সিমি মেসেজ করে। ড্রয়ার খুলে পিস্তলটা দেখলো, ঠিকঠাক আছে। আবিরের চোখে মুখে রহস্যময় হাসি। প্রশ্ন একটাই, আবির এতদিন কোথায় ছিল?
আবিরের মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ইদানিং সে অনুভব করে মাথাটা চিনচিন করে ব্যথা করে, যা সহ্য করার মতো না। সিমি মেসেজ দিয়ে অপেক্ষা করছে। কোনো উত্তর না পাওয়াতে ডিরেক্ট কল করলো আবিরকে। আবির ফোনটা রিসিভ করে। আবির হ্যালো বলার আগেই, স্যার আপনি ঠিক আছেন তো? সিমি, আমি ঠিক আছি, তবে মাথাটা প্রায় সময় ব্যথা করে। ওই দিন মারামারি করার সময় মাথায় যে ব্যথাটা পেয়েছেন তাই। তাছাড়া আপনার মেডিকেল রিপোর্ট আমি দেখেছি। শোনো, কাউকে বলবে না, ওকে? আর কেউ শুনলে আমায় নিয়ে চিন্তা করবে না। চারপাশে সবাই থেকে কেউ নেই। আচ্ছা স্যার, চিন্তা করবে না, কেউ জানবে না। আর হ্যাঁ, আগামীকাল আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। বড় ডক্টর আসবে আপনার জন্য লন্ডন থেকে, মনে করে যাবেন। আচ্ছা, চিন্তা করো না। তাদের কথা শেষ হয়। সন্ধে ঘনিয়েছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে। আবিরের মন খারাপ। আবির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আবির আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছে। আবির নিজেই নিজের সাথে কথা বলছে। আজকাল আবিরের একা একা লাগে, চারপাশে সবাই থাকতেও। চাঁদ, তুই অন্ধকার এড়িয়ে বের হবার চেষ্টা করেছিস। আমিও ঠিক তোর মতোই। তুই আর আমার মধ্যে আজ তফাৎ নেই। তুই যেমন অন্ধকার এড়িয়ে বের হওয়ার চেষ্টা করেছিস, আমার জীবনটাও এমন। আমিও চাচ্ছি বের হতে, কিন্তু পাচ্ছি না। হয়তো আর পারবো না। প্রত্যেকেরই একটি চাঁদ এবং সবার একটি অন্ধকার দিক আছে, যা কেউ কখনো অন্য কেউ দেখায় না। আবির কথাগুলো আকাশের দিকে চেয়ে বলতে বলতে আকাশটা নিমেষে অন্ধকারে ঢেকে গেল। আকাশে বিজলি চমকাচ্ছে। মেঘ আসবে আসবে মনে হয়। আবিরের ভিতরটা কোনো এক অজানা কারণে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির হয়তো কারণটা জানে। আকাশে বিজলি চমকাচ্ছে, তখনই ইরিন আসে। ও, আপনি এখানে? তুই এখানে আসলি কেন? আর আসবি ভালো কথা, পারমিশন নিয়ে আসবি না? আচ্ছা, আমি কেন পারমিশন নিয়ে আসব? আমার বাড়িতেই। আর তাছাড়া এটা রুম নয় যে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা ব্যালকনি, সো এখানে যে কেউ আসতে পারে। ওকে? তা তুই আসলি কেন হঠাৎ এই অন্ধকারে? শুনছেন না, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ আসবে। আমিও তাই দেখছি। তা আমি বললাম, তুই আসার কারণ কি? দূর একটু সাইড দিন, বৃষ্টি চলেই এসেছে। ইরিন আসলে এসেছে তার কাপড় নিতে। শুকানো কাপড় নিয়ে চলে যায়। আবিরের আরও মন খারাপ হলো। কেউ তাকে বুঝতে চায় না। কেউ একটু করুণ গলায় বলে না, আবির তুই কেন আজকাল একা থাকিস? আবির অনেক কিছুই ভাবছে। আজ তার কান্না করতে ভীষণ ইচ্ছে করছে। সে কবে কেঁদেছে সে নিজেও ভুলে গেছে। আবিরের মনে পড়ে ছোটবেলার কথা। আরিয়ান আর আবির দুষ্টুমি করছে রুমে। তখন ঘর ছিল টিন সেট। তাদের গ্রামে কারেন্ট ছিল না। কুপি জ্বালিয়ে পড়তো প্রতিদিন। সেদিনও কোনো ব্যতিক্রম ছিল না। দুজন পাশাপাশি বসে পড়ছে। আরিয়ান বলল, চল দেখি ফু দিয়ে কুপিটা কে নিবাতে পারে। আবিরও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আবির আগে ফু দিল, নিভল না। হয়তো আবির ছোট থাকাতে নেভেনি। এবার আরিয়ানের পালা। আরিয়ান ফু দেবার আগেই কুপি ফেলে দিয়েছে ঘরে থাকা আলনার উপর। সাথে সাথে আগুন লেগে যায়। ছোট থেকে দুষ্ট ছিল আরিয়ান এবং আবিরকে সহ্য করত না। আবির ছিল অবহেলার পাত্র ছোট থেকেই। হয়তো আরিয়ান প্রথম সন্তান ছিল বলেই আবিরের বাবা মায়ের আদরও বেশি ছিল আরিয়ানের প্রতি। আদর পেয়ে আরিয়ান তখন থেকেই বাদর। আরিয়ান চিৎকার দিয়ে উঠল, মা আগুন, বাবা আগুন, আবির ঘরে আগুন লাগিয়ে দিছে, কই তোমরা? হায় হায়, করলিটা কি আবার তুই? আল্লাহ, আমার এখন কি হবে? দিন আনতে পান্তা ফুরায়, আর তুই কি করলি কুত্তার বাচ্চা? আরে তুমি আবিরকে গালি না দিয়ে তাদের আগে ঘরের বাইরে বের করো, না হয় এই আগুনে আমরা সবাই মরবো। মারার কি বাকি আছে? এখন তো সবাইকে মরতেই হবে। যা ছিল আমার সব শেষ। হায় আল্লাহ, আবির তুই এটা কি করলি? কথাগুলো বলতে বলতে সৈকত বের হচ্ছে। সাবিনা বেগম তাদেরকে কোনো রকম সাথে নিয়ে বের হলো। মিমি তো ঘর জ্বলে শেষ। এলাকার মানুষ অনেক চেষ্টা করেছে নেভাতে, কিন্তু পারেনি। সৈকত মিয়া আবিরকে মারতে লাগলো। আবিরের চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারল। আরে আরে কি করতেছো তুমি? হ্যাঁ, আমার ছেলেকে কি তুমি মেরে ফেলবা নাকি? হ্যাঁ, আমি তোকে মেরেই ফেলবো। তোকে জন্ম দেওয়ার পর থেকেই আমার সব শেষ। সে পৃথিবীতে আসার পরেই আমার শেয়ার মার্কেটে ধস নেমেছে। যা ছিল সব বিক্রি করা শেষ। কোনো রকমে ঘরটা ছিল, সেটাও সে শেষ করে দিল।
হায় আল্লাহ। আবির বলতে যাবে আগুন সে লাগায়নি, আরিয়ান ভাইয়া লাগিয়েছে। তখনই আরিয়ানও একটা থাপ্পড় মারল, কথাগুলো যেন সে না বলতে পারে। তুই ইচ্ছা করে আগুন লাগিয়েছিস, বল কেন লাগালি আগুন? তোকে আজ মেরেই ফেলবো। আরিয়ান কথাগুলো বলেই আরেকটা চড় দিল আবিরের গালে। সাবিনা বেগম গালে হাত দিয়ে বসে আছে উঠানের মাঝে। আরিয়ানের এমন ব্যবহার দেখে সাবিনা বেগম আরিয়ানকে চড় দিল। তোর সাহস হয় কি করে তাকে মারার? তুই মারবি, তোর বাবা মারবে, পেলেটা কি তোরা? সে ছোট, ভুল করেই হয়ে গেছে। মা মা আমি আগুন লাগাই না, আগুন কথাটা বলতে যাবে